নমস্কার দর্শক বন্ধু, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি নতুন আরেকটি জ্যোতিষ বিষয়ক ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তো শুরু করছি। বর্ষফলে একটা হচ্ছে, যেখানে করা হচ্ছে যে 2025 সাল সকলের কেমন কাটবে, 12টা রাশি 27টা নক্ষত্র সমস্ত কিছু নিয়ে করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। সেই চার্টটা আমরা আজকে ডিসকাস করব। সেই চার্টটা হচ্ছে জানুয়ারি মাসের একটা চার্ট, 2025 সালের জানুয়ারি মাসের চার্ট, যেখানে প্ল্যানেটোরিয়াল পজিশানগুলো একটু এইভাবে সাজানো হয়েছে, যেখানে আমরা কিছু প্ল্যানেটকে রেট্রোগ্রেড অবস্থায় দেখতে পাচ্ছি। যেখানে লগ্নতে রাহু বসে আছে, শনি শুক্র একক ঘরে বসে আছে, বৃহস্পতিকে রেট্রোগ্রেড অবস্থায় দেখা যাচ্ছে, মঙ্গল রেট্রোগ্রেড নিচস্থ, চন্দ্র এখানে বর্গোত্তম অবস্থায় বসে আছে, সূর্য বসে আছে বা রবি বসে আছে এখানে ধনু রাশিতে, চন্দ্র বসে আছে মকর রাশিতে, শনি শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, রাহু লগ্নকে কেন্দ্র করে বসে আছে মীন রাশিতে, বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, কেতু বসে আছে কন্যা রাশিতে, বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে। তো কি হতে পারে, প্রথমত একটা সামগ্রিক জিনিস নিয়ে আলোচনা করছি, তারপর আমরা এক এক করে রাশি ধরে রাশি লগ্ন ধরে আলোচনা করব। এই জায়গাটা দেখুন, জুম করে দেখাচ্ছি আমি, খুব ভালো করে দেখুন এই জায়গাটায় এই বেশি পার্টিকুলার এই জায়গাটাতে আমি যেটাতে জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। লগ্নে রাহু বসে আছে, খুব ভালো করে দেখুন, মীন রাশি লগ্নে রাহু, শনি এখানে বসে আছে কুম্ভ রাশিতে, শনি কিন্তু এখানে রেট্রোগ্রেড নেই, শনি মার্গী সেহেতু রাহু মানে এটা হচ্ছে কুম্ভ রাশি থেকে ধীরে ধীরে শনি কিন্তু মীন রাশির দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, মীন রাশির দিকে অগ্রসর হচ্ছে, তার জন্য মীন রাশির দিকে শনি যাচ্ছে, যেখানে তৈরি হবে রাহু শনি শ্রাপিত যোগ নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো এই রাহু শনি যে কনজুগেশন বেসটা যেটা তৈরি হবে, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা যোগ। দেখুন, সবসময় যে রাহু শনি যুক্ত হলেই যে শ্রাপিত যোগ তৈরি হবে এমনটা কিন্তু নয়, তার মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তবে এইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ভালো নয় একদমই। কি হতে পারে? প্রাকৃতিক দুর্যোগ, প্রথমত সুনামি আসতে পারে, ভূমিকম্প হতে পারে, এইগুলো হতে পারে, সুনামি আসতে পারে, ভূমিকম্প হতে পারে। ঠিক আছে, আর যেটা হতে পারে, বন্যা বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। এখানে অতিবৃষ্টির একটা সম্ভাবনা আছে, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেতে পারে প্রথমত। দ্বিতীয়ত কি, খাদ্যাভাব, যে সমস্ত জিনিস সে চাষাবাদ করতে জল বেশি লাগে, যেমন চাল গম ইত্যাদি, যে সমস্ত জিনিসে চাষাবাদ করতে জল প্রচুর পরিমাণে লাগে, সেই জায়গাগুলোতে কিন্তু অভাব দেখা যাবে। চালের দাম বাড়বে, গমের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, আদা রসুন যেগুলো সামগ্রিক জিনিস, মানে খাবারের যে সমস্ত সামগ্রিক জিনিস, তার দাম বাড়বে এবং মাত্রা ছাড়া দাম হবে প্রথমত। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এখানে বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড। যদি আমরা এখানে একটা হিসাব করি, শনিকে 1 2 3 4, শনি অবস্থানের সাপেক্ষে বৃহস্পতি 4। মেষ রাশিকে যদি আমরা ধরি, কুম্ভ রাশি যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে একাদশ থেকে আমরা আয় বুঝি। ঠিক আছে, একাদশ থেকে আমরা আয় বুঝি। আবার আয়কে যদি আমরা এক ধরি, আয়ের চতুর্থে বসে আছে বৃহস্পতি, অর্থাৎ আয়ের স্টেবল পজিশন, বা মানে যে জায়গা থেকে আয় হবে, আয় বা উপার্জনকৃত সম্পত্তি, যেটা উপার্জনকৃত সম্পত্তি মানে চতুর্থ স্থান আমরা ধন সম্পত্তিকে দেখছি।
ধন সম্পত্তি বলতে গেলে যেখান থেকে আমরা আয় করতে পারবো, ঠিক আছে, সেটা বিশেষ করে রিয়েল এস্টেট হতে পারে, প্রপার্টি হতে পারে, গৃহ হতে পারে। তো বেসিক্যালি যারা যারা গৃহে উন্নতির জন্য কিছু করাবার চেষ্টা করছেন, বাড়ি প্রমোটিংয়ে দিয়েছেন বা ল্যান্ড প্রমোটিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটার যতদিন পর্যন্ত এই বৃহস্পতি রেট্রোগেট থাকবে খুব একটা ভালো সময় নয়, ঠিক আছে, খুব একটা ভালো সময় নয়। সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যারা আপনারা কমার্শিয়াল প্রপার্টি নিয়ে কাজ করছেন, রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, যে সমস্ত কমোডিটি আছে, কমোডিটি সেক্টরে একটা বিশাল বড় হ্রাস, সোনার দাম পড়ে যেতে পারে, যদি এখন পড়া শুরু করে দিয়েছে তো ওই টাইমটাতেও কিন্তু পড়তে পারে। এটা চলবে কতদিন পর্যন্ত? দেখুন, এখন আছে 2024 সাল, এখন নভেম্বর মাস, এটা চলবে কতদিন পর্যন্ত? 2025 সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই রকম হেকটিক সিচুয়েশান চলতে থাকবে। তারপরে যে শনি স্মরণ শুরু হবে, যখন শনির প্রপার স্মরণ শুরু হবে তখন রাহুর সঙ্গে মিট করবে, তখন প্রাকৃতিক দুর্যোগ এখানে একটা দেখা যাচ্ছে, যেটা 2025-এর মাঝামাঝি সময় থেকে শুরু করে 2026-এর মানে একদম প্রথম দিক পর্যন্ত এই যে টাইমটা আছে, এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময়। শারীরিক অসুস্থতা, যাদের যাদের শনি ডাউন আছে, ডাউন গ্রেডে চলছে, শনি যাদের ডাউন গ্রেডে চলছে, তাদের শারীরিক অসুস্থতা হতে পারে, গ্যাস অম্বলে তাদের ভুগতে হতে পারে, ভোগান্তি হতে পারে। তাছাড়া এখানে যে রাহু আছে, দেখুন লগ্নে এখানে রাহু বসে আছে, রাহুর স্মরণ কিন্তু 2025 সালের মাঝামাঝি সময় থেকে একটা এখানে রাহুর স্মরণ আছে। রাহু আসবে কোথায়? কুম্ভ রাশিতে, যেখানে রাহু বসে আছে, এখানে কুম্ভ রাশিতে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হতে পারে, কারণ শনির ঘর দেখুন, বেসিক্যালি আমি একটু জুম আউট করছি, দেখুন রাহু যদি কুম্ভ রাশিতে চলে আসে, সরাসরি দৃষ্টি পড়বে কার ওপর? সিংহ রাশির ওপর। তো এখান থেকে 1, 2, 3, 4, 5 পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ পঞ্চম ঘরে রাহু দৃষ্টি দেবে। তো সেই ক্ষেত্রে রিলেশনের দিকটা কিন্তু একটু ঝামেলা হতে পারে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রিলেশনের দিকটা ঝামেলা হতে পারে, সন্তান হতে একটু প্রবলেম দেখা দিতে পারে, সন্তানের ক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে, বিভিন্ন রোগ ব্যাধিতে তারা ভুগতে হতে পারে। যাদের যাদের পেটের প্রবলেম আছে, মাইগ্রেন, সাইনাস, যারা এই সমস্ত রোগে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসতে পারে। রাহু একটু ট্রাভেল এই সমস্ত জায়গায় দেবে। পঞ্চমের রাহু মানে সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে, রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে, পড়াশোনায় একটা অমনোযোগিতা বা মাইন্ড ফ্লাকচুয়েশান এখানে হতে পারে, কোনো কাজ আপনি মন দিয়ে করতে পারবেন না, এগুলো পরবর্তীকালে হতে পারে, ঠিক আছে। ডিটেলসে আমরা পরবর্তীকালে আলোচনা করব, এখন জাস্ট জিস্টগুলো বলে দিচ্ছি, পরপর আস্তে আস্তে জিস্টগুলো বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এইখানে চন্দ্র বর্গোত্তম অবস্থায় আছে, চন্দ্রের পজিশনও ভালো নয়। চন্দ্র এখানে আপনাকে মাইন্ড ফ্লাকচুয়েশন কিন্তু দেবে। মঙ্গল নিচস্থ, যাদের যাদের মঙ্গল ঠিক নেই জন্মছকে, বিশেষ করে মেষ রাশি, যদি আমি এখনও রাশি নিয়ে আলোচনা করিনি তবে করব, মঙ্গল যাদের ঠিক নেই তাদের একটু সাবধান, জল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, হাঁটাচলা ঠিকঠাকভাবে করতে হবে, বাইক নিয়ে বেরোনো যাবে না, বাইক বা 4 হুইলার, বাইকটাই আমি বেশি করে ইন্ডিকেট করব, বাইক বা স্কুটি। 4 হুইলারটা থেকে অতটা মানে 4 হুইলারেও অ্যাক্সিডেন্ট হয় না যে তা নয়, কিন্তু বাইকে বেশি হয়। তো সেইগুলো একটুখানি সাবধানে চালাতে হবে, কারণ মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে বা নিচস্থ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল দিতে পারে। মানে ট্রাভেল দেবে কীরকম? মাইন্ড ট্রাভেল দিতে পারে, যেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এইখানে কি হচ্ছে, কিছু ডিগ্রি দেওয়া আছে, প্ল্যানেটোরিয়াল কিছু পজিশনের ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। বৃহস্পতি এখানে কিছু প্ল্যানেটোরিয়াল ডিগ্রি দেওয়া আছে। যাই হোক, এইগুলো দেখে লাভ নেই, আমরা এইগুলো দেখছি। এবার এইগুলো দেখছি গ্রহের স্থিতি।
মীন রাশি লগ্ন বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয়। আচ্ছা, মঙ্গল পশ্চাৎ, বৃহস্পতি পশ্চাৎ, মঙ্গল বসেছে পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র দ্বিতীয় পদে। এটা কিন্তু সেই আদায় কাঁচকলায় একটা সম্পর্ক তৈরি হচ্ছে শনি মঙ্গলে। যদিও শনি মঙ্গলের সব সম্পর্ক খারাপ হয় না, কিন্তু এইখানে জলতত্ত্বের মঙ্গল নিজে একটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট, সে জলতত্ত্বে যখন বসছে, আর পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, শনি এখানে একটা ড্রাই প্ল্যানেট। তো তার মানে কি, কোথাও না কোথাও আপনারা আপনাদের শরীরে জল শূন্যতার অভাব দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের মেন্টাল স্টেবিলিটি বিগড়বে এবং অল্প কথায় দুমদাম রেগে যাবেন, মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এইগুলো আমরা একটুখানি দেখলাম, মানে জাস্ট কি বলবো, ওপর একটুখানি ভাষা জিনিসগুলো দেখলাম। এবার আমরা ডিটেলসে আলোচনা করব। তো ডিটেলসে যখন আলোচনা হবে, ভিডিওটা না টেনে দেখতে হবে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। যদি স্কিপ করে খামচে দেখেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। তো আশা করব আপনারা সবাই ভিডিওটা না টেনে পুরো দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো ডাইরেক্ট আমরা এখন বিষয়ের মধ্যে আমরা এখন প্রবেশ করছি। এখানে কিছু একটু টেকনিক্যাল ফল্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো মেষ রাশি নিয়ে আমরা কি বলছি। মেষ রাশি দ্বিতীয় বসে আছে বৃহস্পতি এখন রেট্রোগ্রেড অবস্থায় আছে। তার তৃতীয় বসে আছে মঙ্গলও এখন রেট্রোগ্রেড অবস্থায় আছে। মেষ রাশির অধিপতি যে, সেটা হচ্ছে মঙ্গল। তো মঙ্গল রাশির 1, 2, 3, 4 চতুর্থে বসে রেট্রোগ্রেড। আমি প্রথমেই রিয়েল এস্টেট নিয়ে একটা কথা বলেছিলাম, যেখানে আমি উল্লেখ করেছিলাম যে বাড়ি সম্পত্তি এইগুলোতে একটু ট্রাবল আসতে পারে। যদি আপনাদের নতুন সম্পত্তির ভাগ বাটোয়ারা হয় বা নতুন সম্পত্তির দলিল যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু ট্রাভেল এই সময় হতে পারে 2025 সাল প্রথম দিকটাতে। কেননা এখানে দ্বিতীয় পতি অর্থাৎ সম্পদ, দ্বিতীয় যে ঘর, সেই সম্পদ ঘরে বৃহস্পতি, যিনি সম্পদের দানকর্তা বা সম্পদ দেয়। মানুষের প্রধান সম্পদ হচ্ছে নলেজ। ঠিক আছে, সঠিক বিষয় সঠিক নলেজ যদি না থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু বেগ পেতে হয়। তো তিনি এখন রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে। আর রাশির অধিপতি চতুর্থে, অর্থাৎ সম্পত্তি যেটা আর কি, বিষয় সম্পত্তি, ঘর বাড়ি, এই জায়গায় গিয়ে রেট্রোগ্রেড, জলতত্ত্বের ঘরে অগ্নিতত্ত্বে গিয়ে রেট্রোগ্রেড এবং নিচস্থ হয়ে আছে। তো এই মুহূর্তে সম্পত্তি বিষয়ক আলাপ আলোচনায় না আগানোটাই বেটার। আচ্ছা, যদি আমরা চতুর্থ ঘর দেখি, চতুর্থ ঘরের সমসপ্তমে চন্দ্র বসে আছে। এইটাও কিন্তু একটা, মানে মকর রাশিতে চন্দ্র বসে আছে, যেটা আপনার 7, 8, 9, 10 দশম। আপনি কাজ রিলেটেড একটু অসুবিধায় ভুগবেন। আপনার মাইন্ড ফ্লাকচুয়েশন হতে পারে এই সময়, কাজের চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে, এবং আপনার মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। রাতে ঘুমের অভাব হতে পারে, ঘুম ঠিকঠাক আপনার না হতে পারে, অর্থাৎ অনিদ্রা রোগে এই কিছুদিন আপনি ভুগতে পারেন। এখানে লগ্নের, মানে মেষ লগ্নের দ্বাদশে রাহু বসে আছে, যেটা আপনাকে বিদেশ যাত্রায় সাহায্য করবে। পড়াশোনার জন্য যদি বাইরে গিয়ে কোনো ডিগ্রি আপনি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো হবে বিষয়টা। আর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ষষ্ঠে কেতু, এটা আপনাকে ট্রাভেল দেবে। আপনার গুপ্ত শত্রু কিন্তু বিশাল বাড়বে 2025 সালের প্রথম অর্ধে। গুপ্ত শত্রু বিশাল বাড়বে। ঠিক আছে, এখনও আপনাকে গুপ্ত শত্রুরা গোঁতা মেরে চলে যাচ্ছে, আপনি ধরতে পারছেন না, কিন্তু এটা 2025 সালের প্রথম অর্ধ, অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময়, এই মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে। ঠিক আছে, মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে, তারপর আস্তে আস্তে এটা রিডিউস হবে। আর যেটা দেখা যাচ্ছে যে 7, 8, 9, 10, 11 একাদশে শনি বসে আছে, নতুন কর্মযোগ, শনি শুক্র সেই সময় বসে আছে, নতুন কর্মযোগ আসতে পারে, কর্মের সুযোগ আসতে পারে। যদি শনি আপনার ফরে থাকে, শনি যদি আপনার ফরে না থাকে, কর্মর দিকটাকে কিন্তু ট্রাভেল সে নিয়ে আসবে। কাজ হয়েও হচ্ছে না, এসেও আসছে না, বা হওয়া কাজ পণ্ডু হয়ে যাচ্ছে, গণ্ডগোল হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে। তো তার জন্য আপনারা শনির একটু রেমেডি করে নেবেন, তাহলেই অসুবিধা নেই। বেসিক্যালি স্যাটার্ন একটু, মানে স্যাটার্নের দুটো রূপ আমরা পাই, একটা তামসিক, একটা সাত্ত্বিক।
তো স্যাটার্ন যখন ভাগ্যচক্রে ফল দিতে শুরু করে, স্যাটার্ন কিন্তু সব দিক থেকেই কিন্তু ফল দেয়। মানে দেখুন, স্যাটার্নের কিছু ন্যাচারাল ফিচার্স আছে, যেমন হচ্ছে আপনার হাড়ের ব্যথা, মাংসপেশি ব্যথা, অনিদ্রা, ঘুমের প্রবলেম হবে, খাবার ঠিকঠাক হজম হবে না, ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো স্যাটার্ন কিন্তু নিয়ে আসে। এগুলো হচ্ছে স্যাটার্নের ন্যাচারাল বৈশিষ্ট্য। এবার শনি আপনার ভালো কি খারাপ সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনি শনির দশায় কাজ পাচ্ছেন কি না। যদি শনির দশায় কাজ পান তাহলে জানবেন স্যাটার্ন আপনার খুব ভালো পজিশনে বসে আছে বা ভালো ফল দিচ্ছে। শনির দশায় যদি আপনার কাছ থেকে কাজ চলে যায় বা নতুন কর্মযোগ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে স্যাটার্নের প্রবলেম আছে, ধরে নিতে হবে। গুপ্ত শত্রু বৃদ্ধি, স্যাটার্নের ইয়েতেও গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। স্যাটার্ন বেসিক্যালি শনি মানুষ চেনায় বেসিক্যালি, ঠিক আছে, আর কিছু নয়, শনি মানুষ চেনায়। আপনাদের রাশির অধিপতি বর্তমান সময়ে মানে যেটা আসতে চলেছে, বর্তমান নয় যদি ভবিষ্যৎ, কর্কট রাশিতে নিচস্থ হয়ে আছে। তার জন্য আপনাকে হাঁটা চলাফেরা এগুলো একটু খুব সাবধানে করতে হবে, কারণ মঙ্গল নিচস্থ মানে কিন্তু আপনার রক্তপাত হতে পারে। এটা একটা বিশাল বিশাল রেড অ্যালার্ট। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রক্তপাত হতে পারে। কোথা থেকে রক্তপাত হবে, কিভাবে রক্তপাত হবে? চতুর্থ, অর্থাৎ আপনার পেটে মেজর কোনো অপারেশন হতে পারে, আপনার পেটের কোনো অপারেশন হতে পারে, গল ব্লাডার স্টোন অপারেশন হতে পারে, বা আপনি পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনি পায়ে চোট পেলেন, আপনার পা রিলেটেড, মুখ রিলেটেড ইত্যাদি জায়গায়, মাথা রিলেটেড, মাথা ফেটে রক্তপাত হতে পারে। এই জায়গাগুলো কিন্তু হতে পারে। ষষ্ঠে এখানে কেতু বসে আছে, ষষ্ঠ স্থানে, আপনার হাড় ভাঙতে পারে। এখানে কিন্তু হাড়ের একটা পীড়া দেখা যাচ্ছে। ঋণ নিয়ে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু এই সময়টা খুব একটা আপনাদের জন্য ভালো নয়। বেসিক্যালি 2024 সাল মেষ রাশির ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক বছর নয়। এরপরে যে সময়টা আসছে 2025, যেটা নিয়ে আমরা এখন কথা বলছি, 2025, 224, 549, এটা মঙ্গলের সময়। এই সময় আপনি অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট পাবেন, কিন্তু বছরের শুরুটা আপনাদের কিন্তু ভালো হবে না। বছরের মাঝামাঝি সময় এসে কিন্তু আপনারা সাকসেস পাবেন, এভরিথিং হবে, এভরিথিং ইজ পসিবল টু ইন মিডল অফ দ্য ইয়ার। তবে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো। কিন্তু বছরের শুরুটা, মানে যেটা একদম শুরু হচ্ছে যেভাবে বছরটা, সেইটা কিন্তু সে কি করে, প্রত্যেকটা বছর যখন শুরু হয় প্ল্যানেটোরিয়াল পজিশান আগের বছরের রেশ কিছুটা কিন্তু নতুন বছরের প্রথম দিকে টানে। তো সেই ক্ষেত্রে একটু ট্রাভেল প্রথম দিকে আসতে পারে। মোটামুটিভাবে পড়াশোনার দিকটা মোটামুটি ঠিক আছে, পড়াশোনায় কোনো সেইভাবে নেই। তবে সিভিল সার্ভিস এক্সাম যারা দিতে যাচ্ছেন, সিভিল সার্ভিস পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামে আপনারা ভালো করতে পারেন, ভালো ফলাফল করতে পারেন, সেখান থেকে বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হচ্ছে। প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন 2025 সালের প্রথম দিকটা খুব ভালো সময় মধ্যে দিয়ে তারা যাবেন। 2025 সালের প্রথম দিকে তারা প্রাইভেট কোম্পানিতে খুব ভালো ফলাফল করবেন। সেলস লাইনে যারা আছেন তারা খুব ভালো জায়গায় যাবেন, প্রমোশন হবে বেসিক্যালি। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা 2025 সালের প্রথম দিকে ভালো। ওভারঅল মোটামুটি একটা সিনপসিস করে দিলাম। বিস্তারিত রাশিফল জানতে গেলে ডেলি রাশিফল, যেগুলো ডেলি মেষ রাশি যে সমস্ত ট্রানজিটগুলো ডেলি, সেটাকে ফলো রাখতে হবে। এবার থেকে আমাদের চ্যানেলে ডেলি রাশিফল আপলোড হবে। এতদিন পর্যন্ত এটা ছিল না, কিন্তু এবার আমরা করতে যাচ্ছি, ডেলি রাশিফল কিন্তু আপলোড হবে। তো ডেলি রাশিফল আপনাদের শুনতে হবে, তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলে আসি পরবর্তী লগ্ন এবং রাশিফলের আলোচনায়। তো আমরা চলে যাব বৃষ রাশির দিকে। বৃষ রাশির চার্ট আমরা দেখে নিচ্ছি। তো বৃষ রাশিতে আমরা দেখছি দ্বিতীয় রাশি বৃষ রাশি, মিথুন রাশি। দেখুন, বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রাশির সমসপ্তম বৃশ্চিকে। মিথুন রাশির অধিপতি বুধ সেখানে বসে আছে। তো বৃহস্পতি আর বুধের একটা কম্বিনেশন কি, এই কম্বিনেশনটা ভালোও বলা চলে না, আবার খারাপও বলা চলে না। ক্ষেত্র বিশেষে ফলাফল চেঞ্জ হয় বৃহস্পতি আর বুধের এই কম্বিনেশনে। কি, আমি বৃষ রাশির কথা বলি। বৃষ রাশির সমসপ্তমে বৃশ্চিক, যার অধিপতি মঙ্গল। মঙ্গল বৃষ রাশির তৃতীয় বসে নিচস্থ।
তো বৃষ রাশির ক্ষেত্রে কি হতে পারে, ভাই বোন দাদা মাসি পিসি যে সমস্ত ফ্যামিলি রিলেশন আছে তার পুরো 12টা বেজে যেতে পারে। পুরো আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লাগবে। আপনি ঠিক কি বেঠিক সেটা পরের কথা, কিন্তু যখনই আপনি কোনো কিছু কথা বলবেন, না তুমি ভুল করছো, না তুমি ভুল বলছো, এই ভুল করছো ভুল বলছো বলে আপনাকে চেপে দেবে। এবং যত রাজ্যের মানুষজন যারা সব আছে আপনাকে চেপে ধরে বসে সবাই এক এক করে জ্ঞান দিয়ে যাবে, আপনাকে সেই জ্ঞানগুলো কিন্তু হজম করতে হবে। এটা একটা নেগেটিভ পার্ট। দ্বিতীয়ত, মঙ্গল যেহেতু নিচস্থ, আপনার পেশেন্স হারিয়ে যাবে। মাঝে মধ্যে আপনি পেশেন্স হারাবেন, আপনার মাথা কাজ করবে না, কোথাকার জিনিস কোথায় রাখছেন, কি করছেন না করছেন কিচ্ছু আপনি বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা মাইন্ড ফ্লাকচুয়েশনের ব্যাপার এখানে দেখা যাচ্ছে। অষ্টমে বৃষ রাশির অষ্টমে সূর্য বসে আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার কি বলবো, সূর্য অষ্টমে মানে আপনার অষ্টম স্থান বেসিক্যালি ঘাতকের স্থান, এখানে ফাঁড়া তৈরি হয়। তো রবি যেহেতু এই জায়গায় বসে আছে, আপনাকে চেষ্টা করতে হবে কোনো রকম কোনো আর্গুমেন্টে না জড়ানোর। রবি যখন পজিশান ঠিকঠাক, যদি রবির পজিশান না যদি ঠিকঠাক থাকে না, মানুষ বড্ড আর্গুমেন্টে জড়ায়, বিশাল আর্গুমেন্টে জড়ায়। এখানে রবির পজিশান যদি আমি দেখি, রবি এখানে 16 ডিগ্রি 50 বসে আছে। আর আমি যদি এখানে রবির অ্যাকচুয়াল দেখি, পূর্বষাঢ়া নক্ষত্রে বসে আছে ধনু রাশিতে, পদ পাচ্ছে 2। তো এই ক্ষেত্রে কোনো রকম কোনো আর্গুমেন্টে না জড়ানোই ভালো, কারণ আর্গুমেন্ট করলে কথা কাটাকাটি, মানে কথা কাটাকাটি একটা হবে, মতের অমিল, সেখান থেকেই ঝগড়া লেগে যাবে। তো রবি এখানে বসে কি করবে, ঝগড়া লাগাবে। তো ঝগড়াকে অ্যাভয়েড করে চলবেন। কম্পিটিটিভ এক্সামে যদি আপনি বসেন, আপনার জন্য খুব ভালো সময়, একদম চোখ কান বুঝে মানে লেগে যান আর কি। আচ্ছা, তারপরের রাশিতে চলে আসি। তারপরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। মিথুন রাশির সমসপ্তমে সূর্য বসে আছে, ষষ্ঠে বুধ বসে আছে। ষষ্ঠে বুধ, সপ্তমে সূর্য। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2025 সালের প্রথম দিকে নতুন বিবাহ যোগ আসছে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের নতুন বিবাহ যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বিবাহ কিন্তু কোনো কারণের জন্য পিছিয়ে যেতে পারে। যে ডেটটা আপনারা ফিক্স করেছেন সেই ডেটে বিবাহ নাও হতে পারে, পিছিয়ে যেতে পারে, ডিলে হতে পারে, কিন্তু বিবাহ হবে, বিবাহ যোগ শুরু হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় বসে আছে মঙ্গল, আবারও সেই একই জলতত্ত্বের রাশি, নিচস্থ। তো এই ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে ব্যয় করতে হবে, কারণ অকারণে প্রচুর টাকা জলের মতন বেরিয়ে যেতে পারে। মকর রাশি, কর্কট রাশি। কর্কট রাশির উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, চন্দ্র বসে আছে তার অ্যান্টি রুম কেন বলছি না, চন্দ্র কি, চন্দ্র যদি ঠিকঠাক অ্যাক্সেস না পায় না, মাইন্ড ফ্লাকচুয়েশন বিশাল করে। তো এখানে পৃথ্বীতত্ত্বে বসে আছে, মকর রাশিতে চন্দ্র বসে আছে। পৃথ্বীতত্ত্ব হচ্ছে একটা ড্রাই সারফেস এরিয়া, যেটাকে যা জলকে শুষে নেয়, তাহলে ডিহাইড্রেশন হতে পারে, আপনার পেট রিলেটেড প্রবলেমে আপনি ভুগতে পারেন, জলশূন্যতা হতে পারে, সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স আছে সেটা বিগড়তে পারে, ইত্যাদি বিভিন্ন জিনিস হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আর একটা জিনিস বলবো, যারা ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন, হার্ট ট্রাভেলের পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকবার সময়। সিংহ রাশির ক্ষেত্রে সময়টা দেখুন, শুক্র শনি সমসপ্তমে বসে আছে, খুব ভালো কথা। এখানে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ লাইনটাকে প্রমোট করবে অবশ্যই, কিন্তু এর সঙ্গে একটা জিনিস, শুক্র শনি একসঙ্গে বসে থাকলে ব্যাপারটা কি হয় না, এখানে আপনার অগ্রগতির যে পথ,
এই অগ্রগতির পথে না বড্ড বাধা আসে। শুক্র শনি কম্বিনেশন খুব ভালো কম্বিনেশন, কিন্তু যদি দেখেন আপনার রাশিচক্রের অধিপতি সে কোথায় বসে আছে, 1 2 3 4 5 পঞ্চমে বসে আছে, রবি পঞ্চমে বসে আছে। শনির দশম দৃষ্টি কোথায় পড়ছে না, শনির এখানে 7 8 9 10 বুধের ওপর, বৃশ্চিক রাশি, অধিপতি মঙ্গল আপনার দ্বাদশে নিচস্থ। তো সেই ক্ষেত্রে কি না আপনার প্রোগ্রেস হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী বাড়বে। এখানে শত্রু বলবো না, প্রতিদ্বন্দ্বী, আপনার কম্পিটিশন, একটা টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হবে। কন্যা রাশির সমসপ্তমে রাহু, কন্যা রাশি আর মীন রাশি নিয়ে আমি আলাদা করে আলোচনা করব, কারণ এইখানে এইভাবে বলা যাবে না, কারণ একটা বিরাট বড় ট্রানজিট অপেক্ষা করছে রাহু কেতুর, সেইটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই দুটো রাশির ক্ষেত্রে কিচ্ছু সেইভাবে বলা যায় না। কারণ রাহু কেতু যে ঘরে বসে থাকে না, সেই মানে রাহু কেতুর ব্যাপারটা কীরকম, এরা তো মানে যখন তখন গিরগিটির মতন রং বদলায়, ঠিক আছে? তো পার্টিকুলারলি ওইভাবে বলা যায় না। বিশেষ করে চরণ, স্মরণ, গমন, প্রত্যাগমন, এই যে ব্যাপার যেগুলো আছে সেইগুলোতে কিন্তু রাহুকেতুর বিস্তারিত যেটা এর পরে আছে তুলা রাশি থেকে কুম্ভ রাশি। তো তুলা রাশি থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কীরকম কী হবে না হবে সেটা ভিডিওর প্রথমে একটু অল্প করে আমি বলে দিয়েছি। তো পরিশেষে আমি একটাই কথা বলবো যে বিস্তারিত রাশিফল যেটা 2025 সাল জানতে হলে, একদম ডিটেলস অ্যানালিসিস জানতে হলে চ্যানেলটাকে ফলো রাখতে হবে, কারণ এবার রেগুলার ভিডিও আসবে। মাঝখানে অনেক কিছু সিচুয়েশান ছিল যার জন্য আমি ডেলি ভিডিও দিতে পারিনি, এবার থেকে চালু হচ্ছে, চোখ রাখবেন এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট তথ্য আমি তুলে ধরবো রত্নদ্বীপ অ্যাস্ট্রোর আমার এই চ্যানেল, ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন রত্নদ্বীপ অ্যাস্ট্রো। জ্যোতিষের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে একটা সুন্দর আকার দিয়ে জীবনে চলার পথকে সুগম করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জ্যোতিষ বিষয়ক, মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বিষয়ক মূলক চ্যানেল রত্নদ্বীপ অ্যাস্ট্রো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, শুভরাত্রি।